আসসালামু আলাইকুম। আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে মক্কার ইব্রাহিম খলিল রোড থেকে জেদ্দার উদ্দেশ্যে। জেদ্দা যাওয়ার পেছনে দুটো কারণ রয়েছে। প্রথম কারণটা হলো হযরত আদম আলাইহিস সালামের কবর দেখতে যাওয়া। যদিও এটা সিউরলি বলা হয় না যে এই জায়গায় হযরত আদম আলাইহিস সালামের কবরটি রয়েছে। ধারণা করা হয় যে থাকতে পারে। দ্বিতীয়টা হলো যে রেড সি, লোহিত সাগর দেখার উদ্দেশ্যে। আমার খুব ইচ্ছে ছিল লোহিত সাগর দেখব বা লোহিত সাগরের হিস্ট্রিগুলো যখন পড়ি আমার খুব ইচ্ছে ছিল আল্লাহর কাছে যে আমি যেন ওটা দেখতে পাই নিজের চোখে। এবারে আমাদের জার্নিতে আমাদের সাথে নূর ভাই রয়েছে। নূর ভাই আমাদেরকে মদিনাতে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন। এই জিয়ারাগুলো তার মাধ্যমে আমরা করতে পেরেছিলাম। এবং তিনি যখন বললেন যে ভাই আমি মক্কাতে আছি, আমি বললাম যে তাহলে কেন না তার সাথে আমরা জেদ্দায় ঘুরতে চাই। আপনি যদি মক্কা থেকে জেদ্দায় ট্যাক্সিতে করে যান, আপনার খরচ হয়তো ১০০ থেকে ১২০ বা ১৫০ রিয়াল নিতে পারে। এবং ১ ঘন্টার মধ্যে আপনাকে দিয়েও যাবে। তারা খুব রাশলি যাবে। তো সেক্ষেত্রে নূর ভাই যেহেতু আমার পরিচিত, আমার জন্য জিনিসটা ভালো ছিল যে তিনি আমাকে ঘুরে, ঘুরে দেখাতে পারবেন যেতে কোন জায়গায় যাওয়াটা উচিত। বাট অনেক কম সময়ে গেলে আপনি আসলে সম্পূর্ণটা কভার করতে পারবেন না। আমরা জাস্ট ২ টো জায়গায় ভিজিট করেছিলাম। আমরা দুপুরে লাঞ্চের পরে গেছিলাম জোহরের নামাজ শেষ করে। তো দেখতেই পাচ্ছেন সূর্যের প্রখর তাপ। আমি বুঝতে পারছিলাম মরুভূমিতে চলাফেরা করা কতটা কঠিন এবং কষ্টসাধ্য। এবং এখন বর্তমানে আমরা তো সবাই এসি গাড়িতে করে সৌদির বিভিন্ন এলাকা বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা ঘোরাফেরা করে থাকি। কিন্তু একটা সময় ছিল মরুভূমিতে উট ছাড়া আপনার কোনো বাহন ছিল না এবং ওই অবস্থায় এই প্রখর তাপের ভেতরে নবী রাসূল বা সাহাবী তারা কিন্তু চলাফেরা করতেন। এটা বুঝতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট। কিভাবে তারা করতেন? এখন তো কল্পনাই করা যায় না। এখন গাড়ি থেকে বের হলে আপনার মনে হবে, আমার মনে হচ্ছিল স্পেশালি আমার যে পুড়ে যাচ্ছে শরীরটা, এতটা গরম। এই গেটটা আমার আসলে দেখার খুব ইচ্ছে ছিল নিজের চোখে এবং ফাইনালি আল্লাহ ইচ্ছে পূর্ণ করেছেন। দিনের বেলাতে আমি মক্কার এই গেটটা দেখতে পেয়েছি। এই গেটটা দেখার জন্য আমি অনেক হায়-হুতাশ করছিলাম যে কবে দেখতে পাবো। বিকজ এর আগে ২ বার করে আসলে রাতের বেলা মক্কাতে আমি ইন করেছি। রাতের বেলা আসলে এই গেটটা দেখা যায় না। তো বলতে আমরা রিফুয়েল করে জেদ্দায় ইন করেছি এবং ডান দিকে যতগুলো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো সব ভেঙে ফেলা হয়েছে। এটা বাংলাদেশের একটা কমিউনিটি ছিল বা বাংলা ভাষাভাষী কমিউনিটি ছিল। অনেক মানুষ এখান থেকে চলে গিয়েছেন। আপনি পুরনো যত বিল্ডিং দেখতে পাচ্ছেন জেদ্দাতে, সব বিল্ডিংগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং নতুন করে রিকনস্ট্রাক্ট করে নতুন বিল্ডিং নতুন বিল্ডিং বানানো হচ্ছে। জেদ্দাকে একটা আধুনিক শহরে রূপান্তরিত করা হচ্ছে। এটা হচ্ছে সালমানের একটা অন্যতম প্ল্যানিং। পুরো সৌদিকেই তারা আসলে আধুনিকতার ছোঁয়া দিতে যাচ্ছেন এবং সৌদিকে সম্পূর্ণ অয়েল ভিত্তিক বিজনেস থেকে বের করে এনে ট্যুরিজম এবং স্পোর্টস, কালচার সব কিছুর মধ্যে ইনক্লুড করাটা হচ্ছে সালমানের একটা প্ল্যানিং। ওয়েল এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করবো না, বাট আমি বুঝতে পারছি সৌদি আসলে আর ধর্মীয় আবেগের জায়গা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে মুসলিমদের কাছে। যাই হোক, আমি ধর্মীয় লেকচার দেওয়ার উদ্দেশ্যে না, আমার কাছে মনে হলো তাই বললাম। আমরা এখন বলদ মার্কেটের দিকে যাচ্ছি। বলদ মার্কেট কী কারণে নাম করা হয়েছে আই ডোন্ট নো, বাট বলা হয় এটাকে বলদ মার্কেট। So, আমরা তখন বলদ মার্কেটে ছিলাম, তাই না? এটা পুরোটা বলদ মার্কেট। এই পুরোটাই হ্যাঁ, বলদ, তাই না? এদিকে পুরোটা বলদ। তার মানে এখানে যা থাকে সব ওই বলদ। এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, ব্যাগে সব আরে সুন্দরবন এক্সপ্রেস কার্গো সার্ভিস। কার্গো এক্সপ্রেস কার্গো কিছু খাবেন? না, এখানে কিছু খাবো না। চা খাবেন? ভালো হবে? চা নেই। হ্যাঁ, চা খাইলে মনে থাকবে, খালে ভালো হবে তো। মনে থাকবে মনে থাকলে হবে তাহলে খান। না, খারাপ জিনিসও মনে থাকে, ভালো জিনিসও মনে থাকে। না। মনে তো সবই থাকে। এটা হলো সেই চা যে চায়ের কথা আসলে আমাকে বলা হয়েছিল। এই চা খেলে আমি অনেকদিন মনে রাখবো। চাটা আসলেই খুবই অসাধারণ ছিল এবং নূর ভাই আমাদের ৬ জনের জন্য আ ৫ কাপ চা এনেছেন এবং ওটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছেন। কারণ ৬ কাপ চা আনতে গেলে আমাদের খরচ পড়বে হয়তো ১২ থেকে ১৪ রিয়াল। সেখানে ৫ কাপ এনে ১০ রিয়ালে তিনি জিনিসটাকে সুন্দর করে ম্যানেজ করতে পেরেছেন। আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করি বা ম্যানেজ করার চেষ্টা করি। অনেক মানুষ আছেন যারা পড়ালেখা না করেও খুব সুন্দর করে ম্যানেজ করতে পারেন। আমি জানি না নূর ভাই কতটুকু পড়ালেখা করেছেন, বাট যেহেতু সৌদিতে তিনি ড্রাইভিং করছেন, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বা জাজমেন্ট থেকে বুঝতে পারছি তিনি হয়তো অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত না, বাট তার ম্যানেজমেন্ট স্কিল বা ক্যাপাবিলিটি আমাকে মুগ্ধ করেছে। আমরা তো পান খাই আর
আমারও ফান্ডা সমৃদ্ধ দেবো, এটা খাইস না, এটা করবো। আমরা কি করে জানেন, ডাইরেক্ট কিন্তু হারাম মাস দোকান, হারাম দোকান, হারাম দোকান এভাবে বলে। হারাম দোকান মানে কি বাংলা? মানে সিগারেট, আমি তো সিগারেট খাই না, আমি বলে করেছি আমি সিগারেট খাই না, সিগারেট খাওয়ানো হারাম, আচ্ছা, এ কথা বলে আমার আরবি শেখাতে হবে বুঝছেন, আমার সাথে প্রতিদিন কথা বলতে হবে আরবিতে, মাঝে মাঝে আপনার সাথে কথা বলতে হবে। নেক্সট ইয়ার আসলে আমার আরবি নিয়ে যেতে ঝামেলা পড়তে না হয়। আর আমি কথা বলতে গেছি দোকানে, আমি আর আপনি এটা শিখে গেল, এটা শেষ। তিনটা আনা আনা এটা পারি আমি, এটা আমি পারি, এটা আমি 6-7 শিখে ফেলছিলাম। আনা মানে ছোটবেলা আমি। থেকে এর ব্যাপারে খুরুতি মিয়া 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 অল্প অল্প, তাই না? মিয়া মিয়া 100 মধ্যে 100। মানে ভালো, ও, 100 100%, 100%। আমি একটা আরবি পারি, আনা মিসকিন আনতা মিসকিন, না, দুটো হলো সমস্যা, মানে আমিও করি ব্যয় করি। এটাই শিখছি আমি মামার কাছ থেকে। মানে এক লোক ইরাকের যুদ্ধে লাগছে না, হ্যাঁ, নতুন আইসে পুলিশকে কয় ইনতা মিসকিন আনা মিসকিন, তা পুলিশ কয় রো, কয় যায় না, কয় গো, ভাই আমরা ডাক দিচ্ছে তার বাঙালি, কয় আয়ো বাঙালি। ভাই, কয় এটা হলো কালাম। যুদ্ধের মেন, এটা 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 যুদ্ধের মেন আচ্ছা। স্মৃতিটা, বুঝলেন? আমাদের নামাজ বাকি আছে বুঝছেন, জিয়ারা করার পর নামাজটা পড়তে হবে। হ্যাঁ, তারপর কি করলেন বলেন তো, রেকর্ড করে রাখি। তারপরে বললাম দেশি বাড়ি কোথায়, কয় বরিশাল, দৌড় দেন নাহলে গুলি মারবে, দিছে দৌড়। তা পুলিশ আমার ধরে গেছে এসকেলামিনতা। মানে কি? মানে আমি তোর 1000 বার কইছি, কি বলছিস, 1000 বার বলছি যাইতে, গো রো, যায় না, তুই কি আমাকে কালাম বাঙালি, মানে দৌড়। তো আনা মিসকিন আনতা মিসকিন কেন বলি? মানে ও তো বুঝে না যে ইনতে তো তুমি আনা তো আমি, প্রকার আমি গরিব তুইও গরিব, আর দুই পুলিশ হাসাহাসি শুরু করছে। আরে তুই গরিব, আমারও গরিব বলিস, আমার বন্ধুরও গরিব বলিস, আনা মিসকিন ইনতা মিসকিন কবে না, আনা মিসকিন আনা মিসকিন, মানে আনা মিসকিন ইনতা মিসকিন কবে, বুঝতে পারছো? হ্যাঁ। আনা মিসকিন আনা মিসকিন, আমিও গরিব তুইও গরিব। ওকে, এই একটা আরবি শিখতে পারছি। আরেকটা যে শিখলাম যে আমার নাম হচ্ছে আকাশ। তো আনা কি যেন বললাম না, আনা আনা ইসমু আকাশ। আনা ইসমু আকাশ। তো এই আরবি গুলো শিখতেছি। তো নেক্সট ইসমু মানে নাম। এটা একটা কথা শুনতে শুনতে বুঝেন না, আজকে সময় বেদান ভাই, আমাকে আনজি আমার খবরটা দেওয়ার করেন। আচ্ছা, আমাদের এই আরবি লেসন দেখে আপনারা বা আরবি শিখতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে সৌদি বা যে কোনো আরব বিশ্বে মার খেতে হতে পারে। এটা একটা ফানি মোমেন্ট ছিল আমাদের সবার জন্য, যে আনা মিসকিন আনতা মিসকিন এই ধরনের কনভারসেশনগুলো। আমি যেটা বলছিলাম যে নূর ভাই খুব সুন্দর ম্যানেজ করতে পারেন এবং তিনি কিন্তু প্রায় 28-29 বছর ধরে সৌদিতে আছেন। একটু পরে আমরা পৌঁছে যাব হজরত আদম আলাইহিস সালামের কবরস্থানের কাছে। এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে আসলে কবরস্থান রয়েছে। আমি সঙ্গত কারণে কবরস্থানে কোনো ফুটেজ দেখাচ্ছি না, এবং এখানে আরবিতে যা যা লেখা আছে সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করব ইনশাল্লাহ, যাতে আপনারা জিনিসটা পড়ে দেখতে পারেন কি লেখা আছে। অনেকে বলেন যে এখানে আদম আসলামের কোনো কবর নেই, এটা একটা ভ্রান্ত ধারণা। আবার অনেকে মনে করেন যে না, এখানে আছে। যেহেতু জেদ্দার খুব কাছে আছি, আমার কাছে মনে হলো যে কেননা আমরা যদি এখানেই থেকে থাকি, একটু জিয়ারা করে আসি। আমরা এখানে কবর জিয়ারা যেটা বলা হয় মুসলমানরা করে থাকি, আমরা সেটা করে আসতে পারি। তবে হজরত আদম আসলামের কবর জিয়ারা করাটা আমাদের জন্য ফরজ না, এটা করতে পারলে ভালো। যেহেতু আমরা জিদ্দাতে আছি সেহেতু আমরা করতে পেরেছি, বা আমি করতে পেরেছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রেড সি এর দিকে। আমরা রেড সি এর দিকে যাচ্ছি এবং আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে গোছানো, এবং এখানে বিভিন্ন স্পোর্টস হচ্ছিল, আমি সেগুলো দেখেছিলাম। আমি যেটা বললাম যে সৌদি এখন সম্পূর্ণভাবে ট্যুরিস্ট এবং স্পোর্টস কালচার এইসব দিকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। যারা ফুটবল খেলা দেখেন তারা হয়তো জানেন, সব মানে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল প্লেয়ারদেরকে সৌদিতে নিয়ে আসা হচ্ছে, সিনেমা হল করা হচ্ছে। অ্যাজ এ মুসলিম আমরা মনে করি এটা কিন্তু কোনোভাবে ইসলামের জন্য শুভকর নয়। এটা একটা সিগন্যাল যেটা ইন ফিউচারে খারাপ কিছু বয়ে আনতে পারে। আমাদেরকে প্রিপেয়ার্ড থাকা উচিত সব দিক থেকে। আমি বারবার নূর ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে রেড সি আর কত দূর, সূর্য তো অস্ত যাচ্ছে, সূর্য ডুবে গেলে আমি তো রেড সি কোনো সৌন্দর্য দেখতে পাবো না, বা যেই কারণে আমি রেড সি যাবো দেখে নিয়ত করেছি সেটা আসলে ফুলফিল হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা খুব স্লোলি যাচ্ছে এবং সূর্যাস্ত প্রায় দেখা যাচ্ছে, ওই যে হচ্ছে আমরা ওই জায়গাটা যাব, বাট এতটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সময়টা যেন শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে অনেক দূরে আমরা এখন আছি।
এবং ফাইনালি আমরা রেড সির পাড়ে চলে আসছি। এই লোহিত সাগর নিয়ে অনেক হিস্টোরি আছে। অনেক হিস্টোরির মধ্যে ইসলামিকভাবে যে হিস্টোরিটা সবচেয়ে বেশি কোরআন শরীফে উল্লেখ করা আছে সেটা হলো হজরত মুসা ইসলামের সাথে ফেরাউনের ঘটনাগুলো। এছাড়াও রেড সি সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। রেড সি এর দৈর্ঘ্য হচ্ছে 2250 কিলোমিটার এবং প্রস্থ 240 কিলোমিটার। তবে বিভিন্ন জায়গা ভেদে প্রস্থ কমতে পারে। সবচেয়ে কম যে প্রস্থ রয়েছে সেটা হচ্ছে ইয়েমেন এবং সোমালিয়ার প্রান্তে, মাত্র 26 বা 25 কিলোমিটার। এই রেড সি এর আয়তন হচ্ছে 4.5 লক্ষ বর্গ কিলোমিটার। রেড সিকে কী কারণে রেড সি বলা হয়, এই কারণটা যদি সায়েন্টিফিক্যালি বলা হয় সেটা হলো বিভিন্ন ব্যাকটেরিয়া বছরের বিভিন্ন সময় লাল রং নিঃসৃত করে, যার কারণে এটাকে দেখতে লাল রঙের মনে হয়। আবার ধর্মীয়ভাবে আমরা যা জানি, হযরত মুসা ইসলাম তার অনুসারীদেরকে নিয়ে হিজরত করছিলেন। ফেরাউন বিষয়টা জানতে পারে। ফেরাউন তার দলবল নিয়ে, সেনাপতি নিয়ে, সেনা সদস্যদেরকে নিয়ে আক্রমণ করেন। একটা সময় যখন মুসা ইসলাম তার অনুসারীদেরকে নিয়ে মিশরের পাড়ে চলে আসেন, রেড সি এর পাড়ে, তখন তার অনুসারীরা বলতে থাকেন, এখন তো আমাদের নিশ্চিত বিপদ, আমরা নিশ্চয়ই মারা যাব, হয় এই সমুদ্রে ডুবে মারা যাব, নয়তো ফেরাউনের হাতে মারা যাব। এর চেয়ে ভালো ছিল আমরা যদি তার দাসত্ব করতাম। মুসা ইসলাম বললেন যে আল্লাহর নির্দেশ এখন আমি পাইনি, পেলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তো পরবর্তীতে আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিস সালাম এই রেড সি এর পাড়ে তার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারেন এবং সাথে সাথে সমুদ্র দুভাগ হয়ে যায়, সমুদ্রের পানি দুভাগ হয়ে যায়, যেটা একটা বর্ডার লাইন আপনি গুগল আর্থ ম্যাপে দেখতে পাবেন যে একটা লাইন চলে গিয়েছে। পরবর্তীতে মুসা ইসলাম তার অনুসারীকে নিয়ে মিশর থেকে পাড়ি দিয়ে সৌদির দিকে আসলেন এবং ফেরাউনও দেখলেন যে কত সুন্দর করে একটা রাস্তা তৈরি করা হয়েছে। তিনিও হাঁটা শুরু করলেন তার সেনা সদস্যদের নিয়ে এবং যখনই মুসা পার হয়ে গেলেন এবং ফেরাউন সমুদ্রের মাঝখানে, তখনই আল্লাহর নির্দেশে সম্পূর্ণ পানি এসে ফেরাউনের সম্পূর্ণ দলকে ধ্বংস করে দিল। তো ধর্মীয়ভাবে আমরা বিশ্বাস করি ফেরাউনকে ধ্বংস করা হয়েছে রেড সি এর তলদেশে। এটা একটা অন্যতম কারণ রেড সিকে রেড সি বলার পেছনে। এছাড়াও হিস্ট্রিক্যালি আরও অনেকগুলো হিস্ট্রি আপনারা পড়ে দেখতে পারেন, ঐতিহাসিক হিস্ট্রিগুলো পড়লে আপনার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে, আপনি দুনিয়াকে বুঝতে পারবেন, মানুষকে বুঝতে পারবেন। যাই হোক, আমরা রেড সিটা খুব অল্প সময়ের জন্য দেখতে পেয়েছি, যেহেতু বললাম যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে এবং সূর্যাস্তের পরে আসলে দেখার মতো কিছু থাকে না, চারিদিকে অন্ধকার হয়ে যায়, শুধু চাঁদটা দেখা যায়। আমি আপনাদেরকে চাঁদের সৌন্দর্য দেখাবো। রেড সি ভিজিট করার জন্য সবচেয়ে আইডিয়াল টাইম হচ্ছে আপনি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যদি আসতে পারেন, আপনি খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন, অনেক বাতাস, প্রশান্তির বাতাস খুঁজে পাবেন। আর সন্ধ্যার পর থেকে রাত অবধি, গভীর রাত অবধি কিছু সৌদি নাগরিক বা অ্যারাবিক পার্সন যারা থাকেন তারা এখানে আড্ডা দিতে বসেন। ওয়ান কাইন্ড অফ আমরা বাঙালি যেমন টঙের দোকানে বসে আড্ডা দেই না, তারা সমুদ্রের পাড়ে বসে আড্ডা দিচ্ছেন এবং তারা হেব্বি গল্প করছে। আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম তাদের গল্পের টপিক্সটা কি। আনফর্চুনেটলি আরবি বুঝি না, টপিক্স বোঝাটা খুবই ডিফিকাল্ট। তো আমরা এখন যাচ্ছি আরেকটু সামনে, যেই জায়গায় অ্যাকচুয়ালি লাইটিং করে লেখা আছে জেদ্দা, এবং ওই জায়গাটাতে একটা ছবি তুলবে এমন একটা ইচ্ছে আমার ছিল। তো সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি এবং যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছে চাঁদের সৌন্দর্য। ওই যে ছোট্ট একটা চাঁদ দেখা যাচ্ছে, সমুদ্রের ওই পাড়টা একটু লালচে হয়ে গেছে, সিনটা খুব সুন্দর লাগছে আমার চোখে দেখতে। আমি জানি না আমাদের ক্যামেরার স্ক্রিন দেখে আপনি কতটা বুঝতে পারছেন বা অনুধাবন করতে পারছেন, বাট আমার এই চোখে দেখতে অসাধারণ লাগছিল। আমার আরেকটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে মরুভূমিতে রাত কাটানো। মরুভূমিতে রাতে থাকলে নাকি আকাশে অসংখ্য নক্ষত্র দেখা যায়, যেটা কিনা কোনো শহরে বসে আপনি দেখতে পাবেন না। তো ইচ্ছে আছে ইনশাআল্লাহ আমি মরুভূমিতে একটা রাত থাকবো তাঁবুতে, এবং যদি এটা পূর্ণ হয় সেক্ষেত্রে আমি নিজের চোখে হয়তো তারাগুলো দেখতে পাবো। এটা বলার পেছনে একটা উদ্দেশ্য আছে। একবার ইব্রাহিম ইসলাম অনেক বয়স হয়ে গিয়েছেন, তিনি মরুভূমিতে শুয়ে আছেন বা তার ঘরে শুয়ে আছেন, ইরাকে থাকা অবস্থায়, খুব সম্ভবত ভুলও করতে পারি, মানে তিনি শুয়ে আছেন এবং তিনি আল্লাহর কাছে জানতে চাচ্ছিলেন যে আমার
অনুসারিত খুব একটা বেশি নেই, আমার কোনো ছেলে সন্তানও নেই। তখন আল্লাহ তাকে বলেছেন, তুমি আকাশে যত যত তারা দেখতে পাচ্ছ, এরা সবই হচ্ছে তোমার বংশধর হবেন এবং তারা সবাই নবী এবং রসুল হবেন। আমরা যেমন ওই যে পড়ে থাকি বা জেনে থাকি, আমাদের নবী রসুলের সংখ্যা 1,24,000 অথবা 2,24,000। তো এত সংখ্যক নবী রাসূল সবই কিন্তু ইব্রাহিম সালামের বংশধর, তারই বংশের নবী রাসূলই কিন্তু আসছেন। এই ঘটনাটা শোনার পর আমার কাছে মনে হলো যে আমি যদি একটু মরুভূমিতে তাঁবু টেনে শুয়ে থাকতে পারতাম বা আকাশটা দেখতে পারতাম, ভালো লাগতো। ইনশাআল্লাহ হয়তো কোনো এক সময় আল্লাহ ইচ্ছা পূর্ণ করবেন। দুনিয়া ঘুরতে খুবই ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতেও খুবই মজা লাগে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে চাঁদটা দেখছিলাম এবং ভাবছিলাম যে এই সমুদ্র অনেক অনেক ইতিহাসের সাক্ষী। এই সমুদ্রের তলদেশে ফেরাউন ডুবে মারা গিয়েছে, মুসা আসলাম এই সমুদ্র পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে। এই সমুদ্র অনেক ইতিহাসের সাক্ষী। অনেকটা রাত হয়ে গেছে, আমাদের হোটেলে ফিরতে হবে এবং হোটেলে ফিরতে ফিরতে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে দেখাটা অসমাপ্ত রয়ে গেল। এখন অনেক কিছু দেখা বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। প্রবাস জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি অনুধাবন করতে পারি যে যাদের বাবা বা ভাই বা যাদের সন্তান আসলে সৌদি মতো কোনো মধ্যপ্রাচ্যের দেশে আছেন, তারা অনেকটা সময় ধরে কষ্ট করেন, অনেক কষ্ট করে রিয়েল কামাই করছেন এবং সেই রিয়েলটাকে আমরা টাকা আকারে অনেকেই অপব্যয় করছি। আমি দিনের বেলা যখন দেখছিলাম যে কী পরিমাণ কষ্ট করে একটা কনস্ট্রাকশনে কাজ করা হচ্ছে, বিভিন্ন বিল্ডিংয়ে, সেখানে আসলে বাংলাদেশি মানুষ রয়েছেন, সেখানে ইন্ডিয়ান রয়েছেন, পাকিস্তানি রয়েছেন, মানে সাউথ এশিয়া থেকে যারা অনুন্নত দেশ, যাদের শ্রম বাজারে, যাদের যেসব দেশের শ্রম বাজার খুবই সস্তা, তারাই কিন্তু মধ্যপ্রাচ্যে যে অনেক কষ্ট করেন এবং সেই কষ্টের টাকাই কিন্তু বাংলাদেশে আসে, কিন্তু তাদেরকে যথার্থ সম্মান আমাদের দেশে এয়ারপোর্টেও দেয় না। সত্যি কথা, আমাদের দেশে এয়ারপোর্টে প্রবাসীদেরকে খুবই ছোট বা তাচ্ছিল্য করে আচরণ করে থাকে। সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো, আমার ওপিনিয়নগুলো শেয়ার করব। নেক্সট কোনো একটা ব্লগে আবারও দেখা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশনে আপনার ওপিনিয়ন জানাবেন, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন যাতে আরও অনেক অডিয়েন্স আমার এই পেজের সাথে কানেক্টেড হতে পারে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव थक जाए